হাজার হাজার শিক্ষকদের চাকরি গেল। রাস্তায় শিক্ষকদের বসে আন্দোলন হলো দিনের পর দিন। পুলিশের লাঠিচার্জ, একের পর এক হেভিওয়েট নেতৃত্ব জেলে গেল, তাদের বান্ধবীরাও জেলে গেল। তাদের বান্ধবীরা সামনে চলে আসলো। সোনা দানা টাকা পয়সা খাটের নিচের থেকে আলমারিতে কোথার থেকে কি কি অনেক কিছু পাওয়া গেছে। রাজনৈতিক মহলের ন্যারেটিভ প্রচুর এসছে। রাজনৈতিক ময়দান তখন উত্তাল। এই রাজনৈতিক উত্তাল মহলের মধ্যে, ন্যারেটিভের মধ্যে সম্পূর্ণ একটা রাজনৈতিক দল ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল। তারপরে নতুন সরকার চলে এসছে, কিন্তু বদলেছে কোনো কিছুই? শিক্ষকদের সেই নিয়তি, শিক্ষকদের সেই ভবিষ্যৎ আদৌ কি বদলেছে? সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আজকে বলবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 2016 সালের এসএসসির যে পুরো প্যানেলটা বাদ চলে গেল রাজনৈতিক চাপাকলে এবং আইনের মারপ্যাচে, যে পুরো প্যানেলটাই বাদ চলে গেল। যোগ্য অযোগ্য বিচার হওয়ার পরেও যারা বাদ চলে গেল, তাদের ভবিষ্যৎ কি? 6 বছর অলরেডি চাকরি তাদের হয়ে গেছিল, তাদের জীবনে অনেক কিছু বদলে গেছে। আমরা সবাই জানি এখনকার সময়ে একটা সরকারি চাকরি পাওয়া তার কত সাধনার পর একটা মানুষ একটা সরকারি চাকরি পায়। কিন্তু সাডেনলি যদি তার সেই চাকরি চলে যায়, তার এতদিনে গত এক দশক ধরে তাদের যে জীবনের পরিবর্তন এসছে, তারপরে যদি এইভাবে চাকরি চলে যায়, তাদের জীবনে এর পরে কি হবে? সরকারের জায়গায় এক সরকার চলে গেছে, আর এক সরকার এসছে। আইনের জায়গায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, আইনের লড়াই আজ পর্যন্ত এখনো পর্যন্ত শেষ হয়নি। সিবিআই জাজ হলো, এখন সিবিআই ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ যে এসআইটি এখন ভেঙে দেওয়া হোক, কারণ জাজ প্রক্রিয়া শেষ হয়েছে। যার সাজা হওয়ার দরকার ছিল সাজা হয়ে গেছে। আদৌ কি তাই? এই যে যারা এই শিক্ষকরা, যোগ্য শিক্ষকরা যে সাজায় সারা জীবন থাকবে, এই শেষ প্রক্রিয়াটা কোথায়? এটা শেষ কোথায়? একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। এই যে 2016 সালের এসএসসির পুরো প্যানেলটা বাদ চলে গেল, 26,000 শিক্ষকের চাকরি গেল, অযোগ্য যোগ্য তার মধ্যে বিবেচিত হলো, ওএমআর শিট বের করা হলো, সিবিআই তদন্ত করা হলো, সমস্ত কিছুর পরেও তারা কেন বঞ্চিত হবে বলুন তো? তারা কেন তাদের জীবনের এই জায়গায় এসে দাঁড়াবে? তাদের এই এক দশক ধরে জীবনের যে পরিবর্তনটা এসছে, তার পারিবারিকভাবে তার সমস্ত দিক থেকে যে পরিবর্তনটা এসছে, যদি আপনার সিবিআই এজেন্সি সেই স্বচ্ছতার সঙ্গে ইনভেস্টিগেট করে থাকে, যদি তার লিস্ট বেরো হয় যে কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে সেই যোগ্যরা কি দোষ করেছে বলুন তো? সামনে 31 আগস্ট, এই আগস্টেই ডেডলাইন। এই ডেডলাইনের পরে তাদের ভবিষ্যৎটা কী হবে? কেউ জবাব দিতে পারবে? এই রাজনৈতিক দলগুলো যে ন্যারেটিভ তৈরি করেছিল, এই যে কানুনের মার পেছে যে এরা পিষে গেছে, দিনের পর দিন এদের রাস্তায় থেকে যে আন্দোলন, ঝড় বৃষ্টি রোদ্রে যেভাবে পুলিশের লাঠি খেয়ে আন্দোলন করেছে, তাদের এই দিনগুলোকে ফিরিয়ে দিতে পারবে? তাদের জীবনের যে পরিবর্তন এসছে, এখন যে পরিবর্তন আসতে চলেছে, যে ভয়ঙ্কর দিনগুলো আরও তারা সম্মুখীন হতে চলেছে। এসআইটি বন্ধ করে দেওয়া হলো, সবই ঠিক আছে, কিন্তু তাদের জীবন, তাদের ভবিষ্যৎ কি হবে? কি বলুন তো? রাজনৈতিক জাতাকলে মানুষের জীবন পিষে যায়, সাধারণদের, বিশেষ করে সাধারণ মানুষের জীবন পিষে যায়, আইনের জাতাকলেও পিষে যায়। কেউ কারোর জন্য কিছু করে না। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোনো সাধারণ মানুষদের জন্য ভাবেনি, আর ভাবছেও না। একটা রাজনৈতিক দল চরম দুর্নীতিগ্রস্ত, তারা দুর্নীতি করে, তাদের নেতৃত্ব পুরো দুর্নীতি করে পুরো একটা জেনারেশনকে শেষ করে দিল, তাদের জীবনটাকে এইভাবে নষ্ট করে দিল। সে ভুলের কোনো ক্ষমা হয় না। যতই বলি, সে ভুলের কোনো ক্ষমার জায়গা নেই। কিন্তু এর পরবর্তীতে যে সরকার এসছে, তারাও তো তাদের অনেক আশ্বাস দিয়েছিল আসার আগে, তাদেরকে অনেক আশ্বাস দিয়ে রেখেছিল, তাদেরকে অনেক আশার আলো দেখিয়েছিল, কিন্তু তারা কি কিছু পাবে? 31 আগস্টে তাদের ডেডলাইন শেষ। যারা অযোগ্য বিবেচিত হয়েছিল, যে 5,000 অযোগ্য বিবেচিত হয়েছিল, তাদের কথা ছেড়ে দিন। টাকা দিয়ে চাকরি পেয়েছে, বা টাকা নেতাদের দিয়ে পাওয়ার ইউজ করে তারা সেই জায়গায় ছিল, তারা চাকরি পেয়েছে, তাদেরকে অযোগ্য বলে ঘোষণা করে বের করে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে তাদের চাকরির পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এটা ন্যায্য। এবং 12% তাদের যে এতদিনে যে পয়সাটা ইনকাম করেছে চাকরি করে, 12% তাদেরকে সুদ সমেত ফেরত দেওয়ার কথা বলা হয়েছে। সেটা গ্রাউন্ড লেভেলে দিচ্ছে কিনা আলাদা জিনিস, কিন্তু সরকারি নির্দেশ, আইনি নির্দেশ তো এসছে। কিন্তু বাকি যে 20,000,
তাদের পরিস্থিতিটা কোথায়? তাদের কি হবে? তাদের কথা কি কেউ ভেবেছে? এই 20,000-এর ডিসিশন ছিল যখন হাইকোর্ট নির্দেশ দেয় পুরো প্যানেল বাতিল করা হবে, তারপরে সুপ্রিম কোর্টে সেটা নিয়ে যাওয়া হয়, সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বহাল রাখে এবং তাদেরকে একটা ফ্লেক্সিবিলিটি দেয় যে যারা যোগ্য, সিবিআই তদন্তে যারা যোগ্য উঠে এসছে তাদেরকে 31 আগস্ট পর্যন্ত তাদের চাকরি করতে দেওয়া হবে, তার মধ্যে নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে সরকারকে, সে যে সরকারই থাকুক না কেন। এবার যারা পুরনো এই চাকরি পেয়েছিল তাদের শুধু ফ্লেক্সিবিলিটি ছিল বয়সের ক্ষেত্রে, যেহেতু এতগুলো বছর তারা পিছনে ফেলে এসছে তাদের জীবন, সেই বয়সের ক্ষেত্রে তাদের একটা ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছিল। সেটা কি যথাযথ? আচ্ছা, একটা স্টুডেন্ট যারা এখন চাকরির প্রিপারেশন করছেন তারা খুব ভালো জানবেন, ইনবক্সে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, একটা সরকারি চাকরির প্রিপারেশন করতে একটা পার্সনকে, একটা মানুষকে তাকে কি পরিমাণে খাটনি দিতে হয়, তাকে কেমন খাটতে হয়, তাকে কতটা ইনভেস্ট করতে হয় নিজেকে তার পিছনে, তার জীবনে কত কিছু চলে যায়, কত দিনের পর দিন চলে যায়, কিন্তু তাকে সেই চাকরিটা পাওয়ার জন্য কতটা মেহনত করতে হয়, কতটা খাটনি তার যায়, তার কত ইনভেস্ট তার পেছনে যায়। এই সমস্ত কিছুর পরে যখন একটা লোক চাকরি পায়, তারপরে দেখা গেল হাজার হাজার অযোগ্যদের মধ্যে এই যোগ্যরাও পুরো প্যানেলটায় বাদ চলে গেল, আবার নতুন করে প্রিপারেশন করে চাকরি পরীক্ষায় বসে ফ্রেশারদের সঙ্গে চাকরি পাওয়াটা এটা এতটাই ইজি? এই বাজারে দাঁড়িয়ে এটা থেকে এতটাই ইজি? আপনারা বলবেন কমেন্ট বক্সে, কারণ একটা চাকরির প্রিপারেশনে আমি যতটা জানি তার হার্ড অ্যান্ড ফাস্ট মেহনত করতে হবে, ডে ওয়ান থেকে তাকে সেই কষ্টটা করতে হবে, ডে ওয়ান থেকে তাকে তার পিছনে লেগে থাকতে হবে, তবে গিয়ে একটা সরকারি চাকরির অনেকগুলো পড়াব আছে, স্যার রিটেন পরীক্ষা, তার ভাই বা তার বিভিন্ন কিছু ইন্টারভিউ, সব কিছুর পরে যখন সেই লোকটা বা সেই মানুষটা চাকরি পায়, তারপরে হঠাৎ করে সাডেনলি তাকে 6 বছর পরে গিয়ে বললো আপনার চাকরি নেই, আপনি আর চাকরি করতে পারবেন না, বা সরকারি থেকে আপনার নামটা চলে গেল সরকারি চাকরির থেকে। তো সেক্ষেত্রে সেই মানুষটা কোথায় যাবে? শুধু কি সেই মানুষটা, তার সঙ্গে জুড়ে থাকা তার পুরো পরিবার, তার ফ্যামিলি, তার মা বাবা, তার বাচ্চা, তারা স্কুলে যাচ্ছে, তাদের একটা ডেইলি রুটিন তৈরি হয়ে গেছে, সাডেনলি যদি তার ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়। এই যুগে একটা মানুষের ইনকাম সোর্সটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা সকাল থেকে রাতের ঘুমানোর আগে পর্যন্ত আমাদের মাথায় শুধু একটা জিনিস চলে যে কিভাবে আর্নিং করতে হবে, কিভাবে আর্নিং করব, আমার ফ্যামিলিকে ভালো রাখবো, আমি আমার জীবনযাপন করতে পারবো। হঠাৎ করে সকালবেলা উঠে দেখি আমার চাকরি চলে গেছে, যে চাকরিটা এতদিন করে এসছে আমার চাকরি ছিল, তাহলে তার জীবন দশায় কী হবে? সে কি করবে? সে কি পেল? রাজনৈতিক পার্টি আসবে যাবে, অনেক আসবে, এরপরে টিএমসি সরকার গেছে দুর্নীতিগ্রস্ত হয়ে, বিজেপি এসছে, এরাও যাবে একদিন, কিন্তু এত কিছু বদলাবে, এদের জীবনটা কোথায় গিয়ে পৌঁছাবে কেউ একবার ভেবে দেখেছে? এদের সঙ্গে কি ন্যায় হলো? রাজনৈতিক পার্টি বদলাবে, সরকার বদলাবে, ভারতীয় কানুন ব্যবস্থা বদলে যাবে। আমি আমার জীবদ্দশায় ভারতীয় কানুন ব্যবস্থা নিয়ে একটা কথা আপনাদেরকে বলতে চাই। এই যে ভারতীয় আমাদের দেশের যে কানুন ব্যবস্থা, এটা কি সত্যি ন্যায় সবার জন্য হয়? সত্যি হয়? যতদূর আমি আজ পর্যন্ত দেখেছি, যারা পাওয়ারফুল ফাইন্যান্সিয়াল দিক থেকে তারা তাদের লয়ার নিয়ে, তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের সোর্স দিয়ে তারা সেই জায়গায় ভারতীয় কানুন ব্যবস্থার ঊর্ধ্বে উঠে যেতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি একজন রাজ্যসভার সাংসদ আমাদের দেশের লেজেন্ডকে নিয়ে এত কুকথা বলে গেল, সেও কানুনের ঊর্ধ্বে চলে গেল, তাকে এখনও কানুন টাচ করতে পারেনি, তাকে পুলিশে ধরেনি, যে বাদ দিলাম, সেটা আলাদা পার্ট। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে কানুন ব্যবস্থা, যেটা হাইকোর্ট একবার ক্যান্সেল করে দিল, সেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট, এখন সিবিআই বলছে সম্পূর্ণ জাজ শেষ, এসআইটি ভেঙে দেওয়া হোক, এসআইটির আর কোনো দরকার নেই, সমস্ত কিছুর পরে এরা পিছে যাচ্ছে। একটা জিনিস বুঝুন, 2016 সালে টোটাল চাকরি প্রার্থী কত ছিল জানেন? টোটাল অ্যাপ্লিকেশন হয় প্রায় 26 লক্ষ, টোটাল চাকরি প্রার্থী বসেন 26 লক্ষ, তার মধ্যে চাকরি পায় কতজন? তার মধ্যে চাকরি পায় 25,775 জন চাকরি পায়, মানে নিয়ার অ্যাবাউট 26,000। এই 26,000 যেটা বলা হচ্ছে 26,000 চাকরি পায়, 26 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 26,000 চাকরি পায়। 5,000 লোক জালিয়াতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছে, বাকি 20,000 তো তারা তো যোগ্য বিবেচিত হয়েছে। সিবিআইও ওএমআর শিটে, যেটা পরবর্তীতে ওএমআর শিট সবার সামনে আসে, সেই ওএমআর শিটে পরিষ্কারভাবে এই 20,000 কিন্তু চাকরি প্রার্থী তারা ন্যায্যভাবে চাকরি পেয়েছে।
এত ২৬ লক্ষর মধ্যে যদি এই ২০,০০০ ন্যায্যভাবে চাকরি পেয়ে থাকে, তাহলে তাদের প্রিপারেশনটা কোন লেভেলের ছিল? এখনকার যুগে দাঁড়িয়ে ১ দশক পরে তাদেরকে যদি আবার বলা হয় নতুন করে প্রিপারেশন নিয়ে আবার চাকরির জন্য বসতে হবে, নতুন করে আপনার রিক্রুটমেন্ট হবে, তারা কিভাবে পাবে, কোথায় যাবে, কি করবে? কখনো ভেবে দেখেছেন এই কথাটা তাদের জন্যে? কেউ ভাবছে না। নতুন সরকার যে ৫০,০০০ নিযুক্তির জন্য অঙ্গীকার করেছে, বাজেটে পেশ করেছে ৫০,০০০ শিক্ষাক্ষেত্রে নিযুক্তি হবে। এবার যে ৩৫,০০০ চাকরি অলরেডি হয়ে গেছে ২০২৫-এ, যে আবার নতুন করে ফ্রেশারদের আবার পরীক্ষা হয়েছে, তারা চাকরি পেয়েছে, শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়নি। যদি বিজেপি সরকার এই ৫০,০০০-এর মধ্যে এই ৩৫,০০০ চাকরিটাও ধরে নেয়, তাহলে অলরেডি বুঝে নিতে হবে ৩৫,০০০ চাকরি হয়ে আছে, তাহলে আর কত পরীক্ষার্থী আর কত ভ্যাকান্সি থাকবে? ১৫,০০০ ভ্যাকান্সি থাকবে, যেটা বিগত সরকারের আন্ডারে ৩৫,০০০ যদি এই ইনক্লুড করে বিজেপি সরকার ৫০,০০০-এর মধ্যে এই ৩৫,০০০-কে, তাহলে নতুন করে এই সরকার কত ১৫,০০০ ভ্যাকান্সি দিচ্ছে, তার জন্য আবার নতুন করে আবার চালু হবে, নতুন পরীক্ষা দিতে হবে। আমাদের রাজ্যে এই সময় দাঁড়িয়ে ১৫,০০০ চাকরির জন্যে আপনি দেখে নেবেন না হলেও ১০ লাখ অ্যাপ্লিকেশন হবে, ১০ লাখ অ্যাপ্লিকেশন হবে, ১০ লাখ পরীক্ষার্থী বসবেন, এটা একটা আনুমানিক ধারণা। এবার একটা কথা বলুন, যদি ১০ লাখ অ্যাপ্লিক্যান্টদের মধ্যে ১৫,০০০ চাকরি হয়, তাহলে এই ১৫,০০০ জনকে চাকরি পেতে কিভাবে মেহনত করতে হবে, বা কতটা কষ্টের পরে, কতটা হাই প্রিপারেশনের পরে তারা চাকরিটা পাবে, বুঝতে পেরেছেন? এবার ধরে নিন এই ১৫,০০০ চাকরি হয়ে গেল, এই ১৫,০০০ ইন ফিউচার কোনোভাবে যদি এর মধ্যে গড়মিল পাওয়া যায়, ধরে নিন ৫০০ গড়মিল পাওয়া গেলো, যেমন বিগত সরকারের আন্ডারে ৫,০০০ গড়মিল পাওয়ার জন্য পুরো ২৬,০০০ চাকরি বাতিল হয়ে গেছে। যদি দেখা যায় এই যে পরের প্রক্রিয়া যেটা চলেছে, এরপরে যদি আবার ইন ফিউচার যদি এরকম কোনো কিছু আসে, তাহলে ওই ৫০০ জনের জন্য কি পুরো প্যানেলটা আবার বাদ চলে গেলে আলটিমেটলি এই ১০ লাখ জন যে চাকরির প্রার্থী ছিল, চাকরির পরীক্ষা দিয়েছিল, পুরো ব্যাপারটাই ক্যান্সেল হয়ে গেল। ফাইন্যান্সিয়াল ইনভেস্ট ছিল তার পিছনে, সমস্ত কিছুই সেই জায়গায় ইতি টেনে যাবে। অ্যাকচুয়ালি কি জানেন তো, সরকার আসছে যাচ্ছে, কিন্তু পলিটিশিয়ান ভালো করে তাকিয়ে দেখুন, পলিটিশিয়ান কিন্তু তারাই সেই জায়গায় দাঁড়িয়েছে, তাদের হাতেই নির্ভর করছে, তাদের উপরে নির্ভর করছে আমার আপনার মতন সাধারণ মানুষের জীবনযাপন। একটা মানুষের সাধারণ জ্ঞানে কি বলে, আমি একটা চাকরি ১০ বছর চাকরি করছি, ১০ বছর চাকরি করার পরে আমার একটা রেগুলার জীবনযাপন হয়েছে, আমাকে যদি সাডেনলি আবার বলা হয় এই চাকরিটা আপনাকে করতে হলে আবার আপনাকে যোগ্য বিবেচিত হতে হবে, তার জন্য প্রিপারেশন করতে পারবে, এটা এতটাই সোজা, এটা এতটাই সোজা, এতটাই ইজি। সরকারকে ভাবতে হবে এগুলো নিয়ে। আমাদের পরিকাঠামো, অ্যাকচুয়ালি আমাদের পরিকাঠামোটাকে চেঞ্জ করতে হবে। এইভাবে চলতে থাকলে সাধারণ মানুষ দিনের পর দিন পিছবে, কোনো তার সলিউশন বেরোবে না, তার বা কোনো জায়গায় আসবে না। তৃণমূল সরকার যত ১৫ বছর ধরে মানুষের সাথে যেটা করে গেছে, দিনের পর দিন চুরি, এত দুর্নীতি, এত কিছু আমরা দেখেছি, তারপরে নতুন সরকার এসছে, কিন্তু বদলেছে কিছুই? আপনারা বলবেন কিছুই কি বদলেছে? এই বদলাবটাই দরকার, এই বদলানো নিয়েই কথা বলা দরকার, আর এর জন্যেই আওয়াজ তোলা দরকার আছে। না হলে সাধারণ মানুষ কি বলুন তো, দিনের পর দিন এইভাবেই পিছিয়ে যাবে। আপনি আওয়াজ না তুললে, আমি আওয়াজ না তুললে কিন্তু সেটা কিছুই বদলাবে না। এই যে পলিটিশিয়ানদের চিনুন, যাদেরকে আমরা মাথায় বসিয়ে রেখেছি, এইসব পলিটিশিয়ানদের চিনতে হবে। ইতিমধ্যে দেখেছেন তো যে সবুজ আর গেরুয়া মিশে গিয়ে কোন রং তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, এটা আপাতত আমার দ্বারা বলা সম্ভব নয়। এত নতুন করে এক্সপেরিমেন্ট করলে দেখা যাবে সবুজ আর গেরুয়া রং মিশালে কী রং হয়, পার্টস অফ জোকস। বাট যে মিলেমিশে একাকার হয়েছে এটা তো সত্যি। দেখেছেন তো, বিরোধী রাজনৈতিক দল বলে পশ্চিমবঙ্গে এখন কিছুই নেই। একটা সুস্থ গণতন্ত্র চলতে গেলে একটা স্ট্রং বিরোধী রাজনৈতিক দল দরকার হয়, তবেই একটা সুস্থ গণতন্ত্র চলতে পারে। পশ্চিমবঙ্গে আছে কি সেটা? কোশ্চেন আপনাদের কাছে থাকবে, পশ্চিমবঙ্গে কোনো বিরোধী রাজনৈতিক দল কি আছে? যাদেরকে সার্টিফাইড বিরোধী রাজনৈতিক দল দেখছেন, তারা ওই পাশের চেয়ারে বসে থাকা পাপেট ছাড়া আর কিচ্ছুই নয়। তো সর্বশেষে এই সাধারণদের সামনে আমার একটা কোশ্চেন থাকবে, যে রাজনৈতিক দলগুলো ন্যারেটিভ তৈরি করে তাদের রাজনৈতিক স্বার্থের জন্য, তারা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে ফেলে, আপনার আমার জন্য কি থাকে? আপনি আমি কি পাই?
সমস্ত ক্ষেত্রে দেখেছি, যেখানেই হোক, আপনি যে কোনো স্কিমের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায়, শুধু এই সরকারকে দায়ী করছি না আমি, সমস্ত সরকার সাধারণ মানুষের জীবনযাপন, আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যাবেন, যে কোনো ফরেন এই টাইপের উন্নত দেশগুলোতে যাবেন, আমরা আমাদের দেশকে এই যে ঢপের বিশ্বগুরু বলে থাকি, এই বিশ্বগুরুটা আমরা তো মুখে বলি, আলটিমেটলি আমরা বিশ্বগুরু কোথায়? না তো আমাদের কানুন ব্যবস্থা ঠিক চলছে, না আমাদের সরকার ঠিক করে চলছে, না সাধারণ মানুষের রাইট ঠিকঠাক মতন করে কেউ পাচ্ছে, কিছুই চলছে না কোনো কিছুর ক্ষেত্রেই। না তো আমরা কোনো সুবিধার কাছে আছি, আমরা শুধু কি বলুন তো, আমরা শুধু খাটাখাটি করে ট্যাক্স পেয়ার, অনলি ট্যাক্স পেয়ার, আর এইসব নেতা মন্ত্রীদের গদিতে বসানো কাজ ছাড়া আমরা আর কোনো কিচ্ছু করতে পারছি না। বিগত সরকারের দুর্নীতির কারণে যে এত মানুষের চাকরি চলে যাচ্ছে, 31 আগস্ট তাদের চাকরির মেয়াদ শেষ, সুপ্রিম কোর্টের রায় অনুসারে চাকরির মেয়াদ শেষ, নতুন করে আর কোনো শুনানি হচ্ছে না, আর কোনো শুনানির কোনো তারিখ নেই, বা এসআইটি ইতিমধ্যে সিবিআই বলে দিয়েছে এসআইটি ভেঙে দেওয়ার কথা, সমস্ত কিছুই শেষ। তাহলে এদের জীবনটা আজকে কোথায় গিয়ে দাঁড়াবে বা কি হতে পারে, এই সমস্ত কিছু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা জানাবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি এই টাইপের প্রতিবেদন রোজ করি, মানুষের স্বার্থে যে কথাটা রোজ আমি আমার আওয়াজ তুলি, আপনারা পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো প্রতিবেদনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।